কীর্তনের আসরে দুহাত তুলে নাচতে নাচতে শ্রীখোল বাজিয়ে আসর মাতিয়ে নিজেকে রাধিকার সঙ্গে তুলনা করেছেন সুজাতা মণ্ডল, এবং তিনি নিজেকে বলছেন যে তিনি নিজেকে কৃষ্ণের কাছে যেমন রাধা সমর্পণ করেছিল, তিনিও নাকি বিষ্ণুপুর লোকসভায় মানুষের কাছে নিজেকে উজাড় করে দিচ্ছেন, রাধার মতো সব কিছু ত্যাগ করে বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করতে চেয়েছেন। অথচ এই মানুষটি কিছুদিন আগে বলেছিলেন যে এখান থেকে যদি টিএমসি পুরোপুরি লিড না পায় তাহলে আমি তো দূরস্থান, আমার একটা কর্মীকেও আমি এখানে আসতে দেবো না আপনাদের কথা শোনার জন্য, তখন আপনারা কি করবেন দেখে নেব। মানে ওপেনলি থ্রেট করেছিলেন, আজকে তিনি শ্রীখোল বাজিয়ে রাধিকা হচ্ছেন। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল, তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। রাধা মানে তো ত্যাগ। রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে, রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না। তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে। আর এই ওঁদার মাটি লড়াইয়ের মাটি, এই ওঁদার মাটি সংকল্পের মাটি, ওঁদার মাটি সংগ্রামের মাটি। আর এই ওঁদার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য উৎসর্গ করে গেলাম। খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনোদিন তো খোল বাজাইনি, অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে। তো এটা তো কোথাও রাধাকৃষ্ণের কৃপা। আর ওই যে বললাম কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি। তাই আমার বিশ্বাস যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে, তেমনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না। কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি, তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে। কারণ রাধা তাই বলেছে, রাধা বলেছে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো। ঈশ্বরের নাম গান যে কোনো কেউই করতে পারে, কিন্তু পরিষ্কার যদি মানুষকে ঠকাবার জন্য, মানুষকে ভুল বুঝিয়ে তার ভোট নেবার জন্য, যে কোনো ধর্মেরই তিনি হোক না কেন, তিনি মুসলমান হতে পারেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, অন্য যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন, যদি এটা করবার চেষ্টা করেন, তো তাহলে যদি তার মিথ্যাচার যদি তার মনের মধ্যে থাকে, তাহলে ঈশ্বর তো তার দিকে ফিরেই তাকান না, উল্টে আশীর্বাদের জায়গায় তিনি অভিশাপ পান। কারণ তিনি ধর্মীয় আবেগকে অসম্মান করছেন। ওই সায়নী ঘোষের শিবলিঙ্গে কন্ডম পরাবার মতোই ঘৃণা বা মিথ্যাচার করছেন। তার থেকে এসবের আশ্রয় না নিতে পারতেন। অনেকেই আছেন নাস্তিক। তারপর আমাদের হিন্দু ধর্মের মজাটা এটাই যে আপনি নাস্তিক হলেও কিন্তু আপনি হিন্দু হতে পারেন, কোনো অসুবিধা হয় না, বা সনাতনী হতে পারেন। তো যাই হোক, ঈশ্বর দেখছেন সবটাই, মানুষও দেখছেন সবটাই। তৃণমূলের লোকজন যারা কীর্তন করে বেড়াবার চেষ্টা করছে, এটা তো ঈশ্বরের কীর্তন নয়, মানুষের আবেগের কীর্তন তো নয়, এটা কি বলে ছুচোর কীর্তন। তো আমরা এতদিন ধরে ছুচোর কীর্তন কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু তৃণমূল না থাকলে ছুঁচোদের কেমন দেখতে, তারা ভোট পাওয়ার জন্য ঈশ্বরকে ঠকিয়ে, মানুষের আবেগকে ঠকিয়ে কিভাবে ভোটের কীর্তন করতে পারে তা দেখবার সৌভাগ্য হতো না এই তৃণমূল নামক প্রাণীটি যদি না থাকত। ঈশ্বরের তো অভিশাপ তারা কুড়বেনি, তার সঙ্গে মানুষের অভিশাপে
এরা ধ্বংস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। রুদ্রদা, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রচনা বন্দ্যোপাধ্যায় একজন নামকরা অভিনেত্রী ছিলেন একসময়, এবং পরবর্তীকালে দিদি নাম্বার ওয়ান শো করে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু সেই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন মিম আর ট্রোল চলছেই, কারণ তার সেই গরুর রচনা বলে দই খাওয়ার গল্প, তারপরে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। তো এরপরে রচনা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন যে আর মাত্র 2 মাসের ব্যাপার, তারপর পুরোপুরি নিজের যত্ন নেব আমি। তাহলে কি আর হুগলিতে রচনাকে দেখা যাবে না? আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে, আশা করি মানুষের মন জয় করতে পারবো। রোজ সকাল থেকেই প্রচারে বেরোচ্ছেন, হ্যাঁ। ঠিক রাখবেন কিভাবে? ও বাবা, সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি, সেভাবে। ওদের মধ্যে প্রচুর প্রচার করছেন, তো কিভাবে? ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। আপনি দই খেলেন, ঘুগনি খেলেন, এবার কি? এবারে মানুষের ভালোবাসা। সঙ্গে সঙ্গে সবসময় থাকুন, দেখবেন কি কি খাই, করবো লড়বো জিতবো রে। দেখুন, উনি প্রথমেই তৃণমূলে জয়েন করে তিনি আমার সিনিয়র অভিনেত্রী, এখন সেভাবে অভিনয় করেন না, এখন তিনি একটি শোতে অ্যাঙ্কারিং করেন, শোটি মোটামুটি জনপ্রিয়, সেই সুবাদে তার এখন পরিচিতি অভিনেত্রী হিসেবে কিন্তু পরিচিতি আর তেমনটা নেই। ভালো, কোন মানুষ কোন জীবিকা বেছে নেবেন, কী করবেন তাঁর ইচ্ছা, আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, তৃণমূলে জয়েন করে এই মডেলের মতো র্যাম্পে হেঁটে জনগর্জন সভা, যা আসলে জনবর্জন ছিল, কারণ 50% মাঠ খালি ছিল, তৃণমূলের মেজ এবং ছোট সাইজের নেতারা কেউই আসেননি এত হুঙ্কার দেওয়ার পরেও। সেই মঞ্চে র্যাম্পে হাঁটার পর তিনি নেমেই বললেন, সন্দেশখালিতে এই সমস্ত ঘটনা ঘটেছে, কে বলছে? সব মানুষ কি বলছে? অর্থাৎ তিনি তৃণমূলের কায়দায় পরিষ্কার সন্দেশখালির মা বোনেরা, তাদের উপরে যে অন্যায় অবিচার হয়েছে, ওখানের মানুষজনের যেভাবে মান ইজ্জত জমি বাড়ি সব কেড়ে নিয়েছে শেখ শাহজাহানরা, ঠিক তৃণমূলের কায়দায় তৃণমূলের বোকা নেতামন্ত্রীদের মতো তিনিও একই সুরেই বললেন যেন সব সাজানো ঘটনা। খুব খারাপ লেগেছিল, কিন্তু তারপর আর খারাপ লাগছে না। যখন তিনি ইন্টারভিউতে বললেন যে আমাকে পেয়ে হুগলির মা বোনেরা নাকি বিরাট লাকি। দেখুন, মানুষ এমএলএ বা এমপি বা এই ধরনের সরকারি যে কোনো এই ধরনের যে কোনোই যখন তারা পদের জন্য লড়াই করেন, সেটা আসলে মানুষের সেবক বা অ্যাকচুয়ালি কথা বলতে গেলে মানুষেরই চাকর বাকর হওয়ার জন্য, মানুষেরই পরিষেবা দেওয়ার জন্য, মানুষের ম্যানেজারই করবার জন্য এই ধরনের পদগুলোর পরিষ্কার চাকরি। এখানে মালিক মানুষ। তাই হুগলির ইতিহাস সম্পর্কে উনি যদি জানতেন, এত কনস্ট্যান্ট আজে বাজে কথা বলতেন না, আমি এইটুকু বলতে পারি। জীবনটা দিদি নাম্বার ওয়ানের সেট নয়, মানে শুটিং ফ্লোর নয়, এসি চলছে আরাম আছে এমনটা নয়। হতেই পারে বয়সের সঙ্গে উনি ওনার পেশা চেঞ্জ করার চেষ্টা করছেন। আমি এর আগে কখনো পর্যন্ত রচনাদিকে কখনো পর্যন্ত আমি দেখিনি যে যখন মানুষ বিপদে পড়েছে, দুর্যোগ চলছে, উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যক্তিগত জীবনে বা মানুষের হয়ে কোনোদিন কোনো কথা বলছেন। বয়স হয়েছে, মানুষ অন্য যে কোনো জীবিকা বাঁচতেই পারে, যদি মনে করেন রাজনীতি জীবিকা, যে কথা ওনার মুখ দিয়ে বেরিয়ে এসেছে। আর তো 2 মাস, তারপর তো বলেই দিয়েছেন। তো উনি বোধহয় হুগলির মায়েদের বোনেদের সম্পর্কে জানেন না। আসলে উনি লাকি যে উনি যে চোর দলের হয়ে দাঁড়িয়েছেন সব জেনে, উনি যে দলের হয়ে দাঁড়িয়েছেন সেই দলের মানুষের ওপরে চুরি, জোচ্চুরি, অত্যাচার, লুট উনি সবটাই জানেন। তারপরেও কিন্তু উনি সেই দলের হয়ে দাঁড়িয়েছেন। তো যাই হোক, তারপর একাধিক এমন কথা বলছেন, বাচ্চা ছেলেও হাসছে। এবং হুগলির মানুষ কিন্তু বুঝতেই পারা যাচ্ছে, যখন উনি বলে দিয়েছিলেন যে আমি যদি জিতি তার প্রথম কাজ কী হবে একজন এমপি হিসেবে, তিনি বলে দিয়েছিলেন যে হুগলির মানুষদের নাকি দিদি নাম্বার ওয়ানে ডেকে নিয়ে যাবে। আচ্ছা, কি মনে হয় একজন এমপির কাজ কি দিদি নাম্বার ওয়ানে? তিনি যে কেন্দ্র থেকে মানুষের জীবন জীবিকার উপকার করবার জন্য দায়িত্ব পেয়ে এমপি হবেন, যদি যেতেন, যাই হোক, তার কাজ দিদি নাম্বার ওয়ানে খেলতে নিয়ে যাওয়া? তার কাজ মানুষের চাকরি বাকরি না, তার কাজ এলাকার উন্নয়ন নয়। হ্যাঁ, তিনি বলেই দিয়েছেন কোথায় এখানে শিল্প নেই, চারিদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, বা গাঁজা টাজা খাবেন না। উনি ভুল চোখের সামনে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এ তো দেখবেই উনি। তবে মানুষ বুঝতে পেরে গেছেন যে হাড়ে হাড়ে যে উনি আসলে দিদি নাম্বার ওয়ানের ওই কাজটি ছাড়া আর কোনো কাজই করতে পারেন না বা জানেন না।
এবং যে কারণে উনি বলেন দুধের ঘুগনি, গরুর দুধের ঘুগনি। আমি জানি না হুগলির মা বোনেরা, মাসিমারা তারা এই ধরনের একজন অসাধারণ প্রার্থীকে তারা মানে জিতিয়ে নিজেদের সর্বনাশ করতে চান কিনা, কিন্তু আমি বিশ্বাস যে যাই হোক না কেন সেখানে লকেট চট্টোপাধ্যায় রয়েছে, যিনি মাটি এবং মাটিতে পড়ে থাকেন, যতটা সময় পান মানুষের জন্য কাজ করেন প্রত্যেকটা মুহূর্তে। লড়াইটা হচ্ছে চোরের দলের সঙ্গে, যারা মানুষের বিকাশ ঘটাতে চাচ্ছেন, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকার, যারা গরিব মানুষকে ঘরবাড়ি দিয়ে যারা নাগরিক সম্মান দিতে চাইছে, যারা আয়ুষ্মান ভারত দিয়ে যে কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষকে, যার হিন্দু মুসলমান কিছু হয় না, তাকে আয়ুষ্মান ভারতকে দিয়ে সারা ভারতবর্ষে যাতে খুব সস্তায় চিকিৎসা করতে পায় সেই কার্ডটা দিতে চাইছে, যারা মানুষকে ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছে, যে দল, যে সরকার শুধু ভারতবর্ষের মানুষ নয় বিদেশেও ভারতের প্রথা মেনে বসুধৈব কুটুম্বকমের, অর্থাৎ একটা পৃথিবী একটা পরিবার, সেই প্রথা মেনে আমাদের ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানাতে সেখানেও ভ্যাকসিন পাঠিয়েছে। অনেকে হাসাহাসি করেছিল, এখন তাদের নিজেদের মুখে নিজেরা চড় মারে। মানে যে দলের লকেট চট্টোপাধ্যায় যে দলের হয়ে প্রার্থী হয়েছেন, সেই দল কিন্তু গরিব মানুষের জন্য 100 দিনের কাজকে সুনিশ্চিত করবার জন্য আজকে খরচ বেড়েছে বলে টাকা বাড়িয়েছে ওই প্রকল্পে, যাতে মানুষ সম্মান পায়। হিন্দু মুসলমান সবার জন্য, পরিচ্ছন্নতার জন্য, মা বোনেদের জন্য ইজ্জত ঘর বা শৌচালয় বানাচ্ছেন পাকাপাকিভাবে, মানুষের জন্য বিনামূল্যে রেশন দিচ্ছেন, বাচ্চাদের জন্য স্কুলে মিড ডে মিলের অগুন্তি টাকা দিচ্ছেন। তৃণমূল চুরি করছে সেটা আলাদা কথা, এখন এর থেকে বড় বড় প্রকল্প যে দল করছে সমস্ত মানুষকে নাগরিক হিসেবে সম্মান দেওয়ার জন্য, পাকাপাকি ভালো রাখবার বন্দোবস্ত করবার জন্য, যারা চোর ধরার জন্য নেমেছেন, যারা আমাদের মানুষের সব কিছু লুট করছে, সেই দলের প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর রচনা বন্দ্যোপাধ্যায় যারা মানুষকে রোজ লুট করছে, আমার মনে হয় হুগলির যে কোনো সচেতন যারা মানুষ রয়েছেন, মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, তারাও এটা জানেন। তারা জানেন তৃণমূলকে জয়ী করা মানে আমার মায়েরা বোনেরা হয়তো বাড়ি থেকে বেরোবেন আর ফিরবেন কিনা নিশ্চয়তা নেই। আমার মনে হয় যে রচনা বন্দ্যোপাধ্যায় নিজের কথার মধ্যে দিয়েই প্রমাণ করে দিয়েছেন এবং হুগলির মানুষ নিশ্চিত হয়ে গেছে যে হ্যাঁ, ওনার যে দিদি বা দাদি নম্বর 1-এর যা খেলা সেটা টিভিতেই দেখে নেব, কারণ টিভিটা জীবন নয়, টিভির পোশাকে মানুষ সংসারে চলে না, ওটা আনন্দের জন্য, ওটা কিছুক্ষণের জন্য। বাকি সময়টা আমাকে আমার মাটিতে থাকতে হবে, লড়াই করতে হবে, আর সেই লড়াইয়ের জন্য লকেটকেই প্রয়োজন রয়েছে, নরেন্দ্র মোদীর প্রার্থীকেই প্রয়োজন রয়েছে। চোর দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আজে বাজে বকা, এখন থেকেই ভুল বকা, মানুষকে ছোট করা, হুগলির মানুষকে, রচনা বন্দ্যোপাধ্যায়কে দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সায়নী ঘোষ তিনি একটা নীল কুর্তি, সাদা প্যান্ট, ওড়না ইত্যাদি পরে একটি হরিসভায় গায়কের সঙ্গে নেচে নেচে হরিনাম গাইছেন, ভক্তদের সঙ্গে মেতে উঠেছেন কৃষ্ণ নামে। দেখুন, নির্বাচনী ক্ষেত্রে সবাই জানে পশ্চিমবঙ্গের মানুষ যে তৃণমূল কিভাবে লুট তরাজ চালিয়েছে, এবং সায়নী ঘোষ দেবী এবং অন্যান্য তৃণমূলের বাকি আর যারাই মঞ্চে ওঠেন, তারা তৃণমূলের চুরি যারা করেছেন তাদের পক্ষে কিভাবে কথা বলেন, এবং মানুষ যা যা অভিযোগ করেন পশ্চিমবঙ্গে তাদের কি লুট হয়ে গেছে, এই সায়নী দেবীরা ক্রমাগত মানুষের যে চিৎকার আর্তনাদ সেটাকে মিথ্যে বলেছেন। এ সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তারা জানেন যে এই মহামৈত্র বা এই সায়নী ঘোষ দেবীরা তারা কিভাবে হিন্দু ধর্মের আবেগকে ছোট করে কখনো শিবলিঙ্গে কন্ডম পরিয়েছেন, কখনো কেউ মা কালীকে ছোট করিয়েছেন, মদ মাংসের দেবী বলেছেন। এটি যদি অন্য কোনো ধর্ম সম্পর্কে উনি করতে পারতেন, আমি জানি না উনি পৃথিবীতে আলো দেখবার সুযোগ পেতেন কিনা। আমরা যারা সনাতন ধর্মের মানুষ রয়েছি, উনিও হয়তো, ওনার পদবীও তো তাই, এরা প্রত্যেকেই তাই, কিন্তু নিজের ধর্মকে ছোট করে আমি জানি না কি আনন্দ পেয়েছেন মানুষকে যন্ত্রণা দিয়ে। আজকে যেটা উনি করছেন সেটা দেখতে লাগছে প্রায়শ্চিত্র, আসলে এটা নাটক। ঠিক যেভাবে তৃণমূল ঠকায় সেই পদ্ধতি উনি বেছে নিয়েছেন। উনি মাত্র কয়েকদিন রাজনীতিতে এসেছেন, এসেই বড় পোস্ট পেয়েছেন। তার আগে কি কাজ করেছেন?
ঠিক কুণাল ঘোষের সিলেবাস মেনে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যা স্বৈরাচারী বা সারদার টাকার বেনিফিট বেশি পেয়েছেন, এই কথাগুলো যারাই বলেছেন, সায়নী ঘোষ যেমন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী, আমি না, ভিডিও রয়েছে, কি রয়েছে। তো ফলত সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করবার জন্য তাদেরই পরিষ্কার বাড় খাইয়ে উপরে তোলেন, যাতে সে আর না তার নামে গালাগাল করতে পারে। যেমন ওনাকে গালাগাল করা, বিরাট গালাগাল করা, প্রায় ইনডাইরেক্টলি ডিরেক্টলি চোর জোচ্চোর বলা। কুণাল ঘোষকে একটা পদ দিয়েছেন, ঠিক সায়নী ঘোষকে হঠাৎ করে সব যোগ্যদের সরিয়ে ফেলে, দেবাংশু ওদের দলে বিক্ষোভ আছে এটাকে নিয়ে, সায়নী ঘোষকে একটা পদ বা চেয়ার দিয়েছিলেন যুব নেত্রীর। এবং কি সুন্দর, তৃণমূলের নিয়ম অনুযায়ী ঠিক কয়েকদিনের মধ্যে এই পদ পাওয়ার মধ্যে আমরা দেখতে পেলাম যে অগণিত ছেলেমেয়েরা যারা মধ্যবিত্ত এবং গরিব বাড়ির, তারা চাকরি পায়নি, শিক্ষক হতেছে, তারা রাস্তায় বসে রয়েছে, তাদের চাকরি পাওয়ার বয়স চলে গেছে, এবং সেই চাকরি তৃণমূলের নেতা তারা চুরি করেছেন। কোটি কোটি টাকার সম্পত্তি গার্লফ্রেন্ডের ফ্ল্যাটের খাটের নিচ থেকে পাওয়া যাচ্ছে। আর সেই চোখের জলের টাকায় সায়নী ঘোষ নাকি ফ্ল্যাট কিনেছেন চুরির টাকায়। সেই অভিযোগ উঠেছে, ইডি তাকে ডেকে পাঠানো হচ্ছে। কবে যে কোনো একটা ভালো মন্দ কিছু হয়ে যাবে সেটা মানুষ জানেন, হয়তো হয়ে যেতেও পারে। সেই ফ্ল্যাটের ছবিও আমরা দেখেছি, যে এজেন্টদের মধ্যে দিয়ে এই টাকা চুরি করানো হয়েছিল তার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তাকে ইডিতে হাজিরা দিতে হয়েছে, তার ফ্ল্যাটও মানুষ দেখে ফেলেছেন। এবার প্রশ্নটা হচ্ছে, মানুষ কাকে জেতাতে চাইবেন? যিনি আজ আছে কাল নেই, ছটফটে প্রাণ, যিনি প্রত্যেকটা মুহূর্তে হিন্দু ধর্মকে ছোট করেছেন, খারাপ কথা বলেছেন, এখন মানুষকে ঠকাবার জন্য হরিনাম জপ করছে, যেটাকে বলে ভূতের মুখে রাম নাম বা মরার সময় হরিনাম। সেটা আমি জানি না, যদি মানুষের ঠকবার ইচ্ছা থাকে তো তাহলে সেটাকে বিশ্বাস করুন, আর যদি ঠকবার ইচ্ছা না থাকে চোর জোচ্চোরের বিরুদ্ধে, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, মুসলমানদের তো কোনো উপকার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, অর্থাৎ মুসলিম সম্প্রদায়কে গরু বলেছেন তিনি। যেমন চাকরি যারা করেন, সরকারি চাকরি, তারা যখন ডিএ চেয়েছিলেন তিনি বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ কুকুর বলেছেন। সেই প্রতিনিধি সায়নী ঘোষ দেবী। এবার মানুষ যদি চোরকে ভালোবাসে, চুরিকে ভালোবাসে, অন্যায়কে ভালোবাসে, সায়নী দেবীদের মতো মানুষদের ভোট দেবেন। যদি ভালোবাসেন যে আমি সংখ্যাগুরু হিন্দু বা সনাতনী মানুষ, আমার ধর্মকে আরও ছোট করুক, তাহলে সায়নী ঘোষকে তারা ভোট দিতেই পারেন। আর যদি মনে করেন যে না, যারা আমার রাজ্যকে বেঁচে দিচ্ছে, চুরি চামারি করে সবার সব কিছু লুট করছে, মান ইজ্জত থেকে নাগরিক যে কোনো অধিকার, চাল ডাল চাকরি কয়লা বালি সব মানুষ যা দেখতে পাচ্ছে, সেটাকে আটকাবার যারা চেষ্টা করছে, যারা প্রতিবাদ করছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিক্ষিত মানুষ ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে, তাকে ভোট দেবেন, এটা মানুষের ইচ্ছা। দল যদি আপনাকে প্রার্থী করে তাহলে অভিষেককে কি হারানো সম্ভব? মানে উনি তো বলেছেন 4 লক্ষ ভোটে জিতবেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, চোরজোচ্চোরেরা যেমন সাধারণ মানুষের ভোট চুরি করে, চাকরি চুরি করে বড়লোক হয়, তারপর নির্লজ্জের মতো আবার বড় বড় মিথ্যে কথা বলে, তো এটা তো তৃণমূলের একটা স্টাইল বা রুচি, বা এটাই ওদের কি বলবো স্বভাব, এই ধরনের কথাবার্তা বলা। দল আমায় কেন, যে কোনো কাউকে যদি প্রার্থী হতে বলে, আমাদের দলে প্রচুর যোগ্য কর্মী রয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে সবসময় প্রস্তুত হয়ে রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের প্রায় 200 জন কর্মী প্রাণ দিয়েছেন। নিজেদের জন্য কিছু করতে চেয়েছিলেন না, যেভাবে তৃণমূল সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, চাকরি বাকরি, চাল ডাল রেশন, মা বোনেদের সম্মান মান ইজ্জত, জমি বাড়ি সব লুট করছে, তার বিরুদ্ধে কথা বলতে গিয়েই কিন্তু, মানুষের হয়ে কথা বলতে গিয়ে আমাদের 200-র ওপরে কার্যকর্তা তারা প্রাণ দিয়েছেন তৃণমূলের গুন্ডাদের হাতে। এবং তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ, তারা কিন্তু আকস্মিক মৃত্যু অমুক তমুক বলে বিভিন্ন রকম গল্পগাছা তৈরি করেছেন, নির্লজ্জের মতো গণতন্ত্রকে হত্যা করেছেন। তো চোর এবং যারা চোরের সমর্থক বা চোরেদের নেতা, তৃণমূলের যে কোনো নেতার বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির এই 200 জন সঙ্গী
বা সহযোদ্ধা হারানো যে কোনো কর্মী কিন্তু বদ্ধপরিকর রয়েছে। আর একটা খুব সত্যি পরিসংখ্যান দিয়ে দিই, 2014 মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসেছেন। 2014-15 অবধি সারা পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামের আগে সততার প্রতীক লিখতেন, যখন তার চুরি বিভিন্ন অপকর্মে ক্রিমিনালদের সাথ দেওয়া আজকের দিনের মতো বাইরে আসেনি। মানে এখন তো জন্য সততার প্রতীক লিখতে পারেন না, তো এখন ক্রিমিনালদের নেত্রী সব নাম হয়ে গেছে, তার মানুষ সেই নাম দিয়ে দিয়েছে। তো যাই হোক, 2014 সময় কিন্তু কলা গাছ, বাঁশ গাছ, মাটির ভাঁড় যাকেই দাঁড় করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে, তারাই কিন্তু বিপুল ভোটে জিতে গেছিল। পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখতে হবে, চরম মমতা হাওয়াতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রী শ্রী ভাইপো, তিনি কিন্তু ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে চরম মমতা হাওয়াতে, যেখানে কোনো বিরোধী নেই, প্রায় 15 লক্ষ মতো সেখানে ভোটার, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 জিতেছিলেন মাত্র 74,000 ভোটে। আবার বলছি, চরম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া, যেখানে কলা গাছ, বাঁশ গাছ তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে দাঁড় করালেও তিনি লাখ লাখ ভোটে জিততেন, সেখানে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন মাত্র 74,000 ভোটে। লোকসভায় এই 74,000 ভোট কিন্তু কিছু নয়। সুতরাং এই 74,000 ভোটটাই আসলে চরম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াতেও এই মাত্র 74,000 ভোট পেয়ে মানে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে। এবং তারপর ঠিক এই 5 বছর পর যখন প্রবল নরেন্দ্র মোদীর হাওয়া, বিজেপির পক্ষে হাওয়াটা যখন শুরু হলো, ঠিক সেই সময়তে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ঢুকতে না দিয়ে যেভাবে ডায়মন্ড হারবার রক্তাক্ত করেছিলেন, বিরোধীদের এজেন্ট বসতে না দিয়ে, পুলিশকে দিয়ে যেভাবে গণতন্ত্র হত্যা করিয়ে ভোট করিয়েছিলেন, তা সবার জানা। আপনাদের মতো কোনো সংবাদ মাধ্যমে ঢুকতে পারেনি। এবং তিনি তখন জিতেছিলেন প্রবল মোদী হাওয়াতে। দেখুন, প্রবল মমতা হাওয়াতে উনি 2014 জিতছেন মাত্র 74,000 ভোটে। আর প্রবল নরেন্দ্র মোদী বা বিজেপির হাওয়াতে 2019 সালে তিনি সংবাদ মাধ্যম, যারা বিরোধীরা দাঁড়িয়েছে বিজেপিকে, তাদের এজেন্ট, কোনো কর্মীদের বুথে বসতে না দিয়ে শুধুমাত্র পুলিশের সাহায্য নিয়ে গুন্ডামি করে বুথ লুট করে ঢুকেছিলেন এবং জিতেছিলেন 3,20,000 ভোটে। তাহলে কি দাঁড়ালো? এই 3,20,000 ভোটটা কিসের? সবাই জানি এটা লুটের, কারণ উনি আসলে জেতেন ওখান থেকে চরম মমতা হাওয়াতেও 74,000 ভোটে। সুতরাং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যখনই যে কোনো রকমের প্রার্থী দাঁড়াবেন, সেই প্রার্থী দাঁড়ালে এবং নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি খুব সুনির্দিষ্টভাবে, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করে ভোট লোটেন, সেইটাকে যদি আটকে দিতে পারেন, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, তা উনি জানেন। এবং আমি জানি না কেন এখানে নওশাদ সিদ্দিকী, তিনি বলেছিলেন নাকি মাস 4-5 ধরে নাকি উনি দাঁড়াবেন। হঠাৎ আমি জানি না নওশাদ সিদ্দিকী কেন এ কথা বলছেন যে আমি রাজি, আমার দল যদি অনুমতি দেয় তাহলে আমি দাঁড়াবো। প্রসঙ্গ উঠে আসতেই পারে, কারুর কাছে কারুর ফোন টোন যায়নি তো, কারুর কাছে কারুর ইলিশ মাছ যায়নি তো, আমরা জানি না। নওশাদ সিদ্দিকীকে আমরা যেভাবে দেখেছি, যদি আমাদের সঙ্গে তাদের দলের কোনো নিয়ম কানুন কোনো কিছুই মেলে না, কিন্তু এতদিন ধরে স্পষ্ট কথা বলতো, তখন কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী বলেননি যে আমার দল বললে আমি দাঁড়াবো। দেখুন, সবাই জানে যে ওনার যা দল ISF, সেই দলের প্রধান মুখ বা দলের ইচ্ছা কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা অনুযায়ী হয়। কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী কেন এই কথা বলছেন আমরা জানি না। প্রচুর লোক ফিসফাস করছে, হুসফুস করছে, জানি না। তবে একটাই বলবো যে যদি সততার সঙ্গে ভোটটা করানো সম্ভব হয়, যা কেন্দ্রীয় নির্বাচন কমিশন চাইছে, ডায়মন্ড হারবারে আমাদের যারা কার্যকর্তা রয়েছে, তারা যদি যে কোনো ক্যান্ডিডেট যদি পেয়ে যান ভারতীয় জনতা পার্টির লড়াকু, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হারতে বাধ্য।